জাস্ট স্টপ। ঐশী, তোমার সাথে আমার কখনো এমন সম্পর্ক ছিলই না যে আমি তোমার হয়ে থাকব। কিছু বলছি না বলে যা মুখে আসছে বলে যাচ্ছ। শান ঐশীকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। শানের ব্যবহার ঐশী ভাবলেশীনভাবে শানের দিকে তাকিয়ে আছে। শান, তুমি এটা কিভাবে বলছো? শান, তুমিই তো বলেছিলে তুমি সবসময় আমার পাশে থাকবে, সবসময় আমার কেয়ার করবে, তাহলে এখন কেন দূরে সরে যাচ্ছ? ঐশী শানের দিকে এক পা বাড়াতেই শান ঐশীর হাত দেখে থামিয়ে দিল। লিসেন, দূরে থাকো আমার থেকে। এই পৃথিবীতে প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছাড়াও আরও একটা সম্পর্ক আছে ঐশী, সেটা হলো বন্ধুত্ব। আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো বলছি, তাতে দোষের কি আছে? ঐশী কান্না করতে করতে বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি শান, খুব ভালোবাসি। শান কঠোর গলায় বলল, সেটা তোমার সমস্যা ঐশী, তবে তোমার সাথে আমার বিজনেস ডিল আর বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। ঐশী অস্ফুট স্বরে বলল, শুধু বিজনেস ডিল? কথাটা বলেই ঐশী ছলছল চোখে শানের দিকে তাকালো। ঐশীও ভেবেছিল শান ওকে ভালোবাসে, কারণ শানের ব্যবহার কখনো এমন মনে হয়নি যে আমি শুধু ফ্রেন্ড, না হলেও হয়তো আমি ভুল ভেবেছি। এত বড় ভুল। ঐশী আর এখানে দাঁড়াতে পারল না, দৌড়ে বেরিয়ে গিয়ে কান্না করতে করতে। শান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসল। শান নিজেও বুঝতে পারেনি যে ঐশী ওর এর ভালো ব্যবহারকে ভালোবাসা মনে করবে। ঐশী হলো শানের বিজনেস পার্টনার, খুব মিষ্টি একটা মেয়ে, যেমন রূপবতী তেমন গুণবতী। এজন্য শানের ভালো লাগতো। একটা কাজ একবারের বেশি ওকে কখনোই বলা লাগতো না, চট করে বুঝে যেত। ঐশী আর শান মিলেমিশে কয়েকটা ডিল খুব সুন্দরভাবে সম্পন্ন করেছিল। আস্তে আস্তে শানের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ঐশীর। যদিও শানের আরেকটা মোটিভ ছিল, সেটা হলো বিজনেস, কারণ ঐশীদের বিজনেসের সাথে শানের বিজনেস এক হলো, সেখানে আরও বেশি প্রফিট হবে। এজন্য ঐশীকে শান তার বিজনেস পার্টনার বানিয়ে নেয়। কিন্তু ঐশীর সাথে থাকতে থাকতে শান বুঝতে পারে যে ঐশী ওর ওপর দুর্বল হয়ে যাচ্ছে। দিন দিন ঐশীর ব্যবহার পছন্দ পরিবর্তন হচ্ছিল, তাই শান ঐশী থেকে দূরত্ব বাড়াতে থাকে। এমনিতেও কথা বলে না ঠিক করে। শান ভেবেছিল ঐশী যেহেতু ওকে এখনও ওই বিষয়ে কিছু বলেনি, তাই আগেই যদি ও ঐশীকে আকার ইঙ্গিতে বোঝায় যে ও ঐশীকে পছন্দ করে না, তাহলে হয়তো ও নিজেকে সামলে নেবে। কারণ ঐশী একজন বুদ্ধিমতী মেয়ে। বাট ঐশীকে একবার বোঝানোর পরও ঐশী বুঝেনি, উল্টো যে কথা এতদিন জানায়নি সেটাও জানিয়ে দিল। শান আর ভাবতে পারছে না শানের কারণে কখনো কেউ কষ্ট পায়, সেটা শান সহ্য করতে পারে। সেখানে ঐশী তো ওর ভালো বন্ধু, কিভাবে সহ্য করবে ঐশীর কষ্ট? তারপরে আরও একটা বিষয় বেশ ভাবাচ্ছে, সেটা হলো ঐশীর সাথে এই ঝামেলাটা নিয়ে ওর বিজনেসের ওপর কোনো প্রভাব পড়বে না তো? ঐশী যদি বর্তমান যে ডিলটা চলছে সেটা ক্যান্সেল করে দেয়, তাহলে কত যে লোকসান হবে সেটা শান খুব ভালোই বুঝতে পারছে। কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে কিছু বলা যাবে না। দেখা যাক ঐশীর ডিসিশন কী হয়, তারপর না হয় ভাবা যাবে। বিকেলে শান অনেক তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আজকে সকালেই সোহাকে নিয়ে অনেক প্ল্যান করেছে এসেছে বাড়ি থেকে। মনটাও ভালো ছিল, কিন্তু সকাল থেকে যা যা হলো তাতে আর ভালো থাকা জোর আছে? তারপরও যদি সোহার সাথে কিছুটা সময় কাটিয়ে ভালো থাকা যায়, সেটাই অনেক শানের কাছে। বাড়ির ভিতরে আসতেই শান দেখতে পেল সোহার বাবা মা বসে আছে। শান গিয়ে সোহার বাবাকে সালাম করলো। সোহার বাবা বলল, কি ব্যাপার ইয়াং ম্যান, আজ এত তাড়াতাড়ি চলে এলে? এই অফিসে আজকে প্রথম দিন ছিল তো তাই আঙ্কেল। বাট আপনি এ সময় বাসায়?
তুমি যেই কারণে বাসায়, আমিও সেই কারণে। শান একটু আশ্চর্য হলো। শান কেন বাসায় এসেছে সেটা উনি জানেন কেমনে? আরে কি ভাবছো, আজকে সোহা এসেছে সকালে তো, আর বলে আসোনি, তাই দেখা হয়নি। মেয়েকে দেখার জন্য মন কেমন করছিল, তাই চলে এলাম। তাই তুমি যাই বলো না কেন, তুমিও যে সেম কারণে এসেছো সেটাও আমি বুঝতে পারছি। শ্বশুরের কথা শুনে শান একটু হাসলো। শান আগেই থেকে জানতো যে সোহার বাবা রাগী হলেও অনেক রসিক টাইপের মানুষ। বিশেষ করে শানের সাথে ওনার আগে থেকেই অনেক ভালো সম্পর্ক। তাই বলে মেয়ের জামাইকে ছাড়বে না সেটা বুঝতে পারেনি। শানের খুব লজ্জা লাগছে শ্বশুরের সামনে এই পরিস্থিতিতে পড়তে। সোহার বাবা আবার বলে উঠল, আরে ইয়াংম্যান, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমরাও এই বয়সটা পার করে এসেছি তো, আমরাও জানি। সোহার আম্মু চিৎকার করে বলল, উফ, কি বলছো এসব? সম্পর্কের মাথা খেয়েছো নাকি? মেয়ের জামাইয়ের সাথে কিভাবে কথা বলছো? কি বললাম? আমি তো শানকে টিপস দিচ্ছিলাম যে বিয়ের পর কিভাবে সুখে থাকতে হয়, আর শান তুমি সেই পথে চলছো। আর সেটা একদমই রাইট রাস্তা। এভাবেই চলতে থাকো, তোমাকে দিয়েই হবে ইয়াংম্যান। সোয়ার মা টোন কেটে বলল, আহা, নিজে যে কত সংসারে খেয়াল রাখে সে আবার অন্যজনকে টিপস দিচ্ছে। কি মিথ্যা কথা বলো তোমরা মেয়েরা, সংসারের জন্যই তো এত কষ্ট করছি, দেখেছো তো ইয়াংম্যান? এটাকেই বউ বলে। জীবনে যাই করো না কেন কোনো নাম হবে না, তাই বি কেয়ারফুল। এই নিয়ে সোহার বাবা মায়ের মধ্যে খুনসুটি বেজে গেছে। শানের মুখ হাসি পাচ্ছে তাদের কথা শুনে, কিন্তু শ্বশুর শাশুড়ি বিধায় হাসতেও পারছে না। তবে শান আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এক নজর সোহাকে দেখার জন্য উতাল হয়ে উঠছে মন। এদিকে শ্বশুর শাশুড়ি এই মিষ্টি ঝগড়াটাও বেশ মিস করতে মন চাচ্ছে না শানের। তাদেরকে দেখলেই বোঝা যায় যে বিয়ে এত বছরও তাদের ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এতটুকু কমেনি। শান এবার ভাবছে জিজ্ঞেস করব সোহা কোথায়, কিন্তু পর মুহূর্তে লজ্জা লাগছে। যতই আগে থেকে পরিচিত থাকুক, হুট করে কিভাবে বলবে যে আপনাদের মেয়ে কোথায়। শান এবার আশেপাশে দেখে নিল, না, মহারানী কোথায়ও নেই। তাহলে কি রুমে? উফ, এই মেয়েটাও সারাদিন রুমে কি করে কে জানে। আয় নিচে এসে সবার সাথে কথা বল। তা না। শানকে এদিক ওদিক তাকাতে দেখে সোহার মা বলল, আচ্ছা শান, তুমি অনেকক্ষণ হলো এসেছো, এখানে না বসে উপরে গিয়ে রেস্ট নাও। সোহাও উপরে আছে। শান তো এতক্ষণ এই কথাটাই অপেক্ষায় করছিল। শানের শাশুড়ি মায়ের পা ধরে এখন সালাম করতে ইচ্ছে করছে। এত সহজে ওর মনের কথাটা বুঝে যাবে ভাবতে পারেনি, কিন্তু বলা মাত্রই উঠে গেল আবার কি মনে করে। তাই শান বলল, না সমস্যা নাই, আমি ঠিক আছি। তখনই সোহার বাবা টোন কেটে বলল, আরে যাও যাও, এত ফর্মালিটির দরকার নাই। সুযোগ যখন পেয়েছো ছাড়াটা ঠিক নয়। শানের হাত আপনাতেই কপালে চলে গেল, শুধু চাপড়ানো বাকি। শান বেশ বুঝতে পারল এখানে বসে থাকলে বাকি যেটুকু পেস্টিস আছে সেটাও পাঞ্চার করে ছাড়বে সদ্যীয় শ্বশুরমশাই। তাই শান এদিক ওদিক না তাকিয়ে দূরত্ব উঠে উপরে চলে গেল। ঐশী ফুল স্পিডে গাড়ি চালিয়ে একটা ব্রিজের ওপর এসে গাড়ি থামালো। চোখ থেকে ঝরঝর করে পানি বিসর্জন করে যাচ্ছে। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আজকে কত খুশি ছিল, মনে মনে ভেবেই নিয়েছে যে আজকে দেশে ফিরেই একসাথে দুটো খুশির খবর দিবে। একটা হলো ডিল কমপ্লিট হওয়ার খুশি, যার জন্য ঐশী দেশের বাইরে গিয়েছিল, আর দ্বিতীয়টা শানকে ওর মনের কথা বলে দিবে।
অনেকবার ফোন করেছিল ঐশী যাতে শান এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করতে আসে, বাট না, শানের কোনো খবর ছিল না। ঐশী তখনই ভয় লাগতে শুরু করলো যে শান ঠিক আছে তো। ও তাড়াতাড়ি করে নিজের বাসায় যায় আর সেখানে গিয়ে ওর বাবার কাছে জানতে পারে যে শান বিয়ে করে নিয়েছে। এই খবরটা শোনার পর ঐশী সব খুশি মাটির মিশে গেল। পরক্ষণে যখন শুনল যে এই মেয়েটাই সে নয় যার সাথে বিয়ের কথা হয়েছিল, তখন এক পলকের জন্য কোথাও মনে আশা আলো জেগেছিল যে হয়তো শানকে বলে শান ওকে মেনে নেবে। বাট ও ভুল ছিল। কেউ যদি ভাগ্যই না থাকে তাকে কখনোই নিজের জোরে ভাগ্যে লিখন বানানো যায় না। কথাগুলো মনে করে ঐশী হুট করে আবার কেঁদে উঠল। ঐশী অনেক শক্ত একটা মেয়ে, যে কোনো বিষয় সহজেই মেনে নেওয়া ক্ষমতা রাখে, কিন্তু আজকের বিষয়টা যেন মন কিছুতেই মানতে পারছে না। এখন বুঝতে পারছে কাউকে এতটাও ভালোবাসা ঠিক নয় যে তাকে না পেরে নিজের জীবনটা মূল্যহীন মনে হয়। অনেকক্ষণ হয়ে গেছে ঐশী এখানে এসেছে। যখন এসেছিল তখন সূর্যের প্রখর রোদ ছিল, আর এখন তেজটা কমে কিছুটা হেলে গিয়েছে। ফুরফুর করে বাতাস আসছে চারদিক থেকে। মাঝে মাঝে পাশ থেকে দুই একটা গাড়ি চলে যাচ্ছে। সবাই সবার মতো ব্যস্ত। ঐশী একটা দীর্ঘশ্বাস ফেলে দূর আকাশে সূর্যের দিকে তাকিয়ে, শান এখন ঐশীর কাছে ঠিক, কিন্তু ওই আকাশটার মতো যাকে দূর থেকে দেখলে মনে হয় অনেক কাছের। আর একটু গেলেই ছুঁতে পারবে আকাশটা, কিন্তু যতই কাছে যাবে ততই দূরত্বটা বাড়তে থাকবে, আর ছোঁয়াটা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আজকে এই কষ্টের জন্য ঐশী কখনো শানকে দোষ দিবে না, কারণ ভুলটা ওর ছিল। শান কখনই এমন কিছু বলেনি বা করেনি যাতে মনে হয় শান ওকে ভালোবাসে। নেহাত শান অনেক ভালো মানুষ, তাই সব সময় ওর খেয়াল রেখেছে, ওর একাকিত্বের সঙ্গী হয়েছে, ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, ওর পাশে থেকেছে। আর ও এই সবকে ভালোবাসা ভেবে ভুল করেছে। ঐশী ভাবতেও একটা বুদ্ধিমতী মেয়ে, কিন্তু আজ মনে হচ্ছে ওর মতো স্টুপিড পৃথিবীতে একটাও নেই, যে কারো ভালো ব্যবহারকে ভালো মানুষ ও ভালোবাসা ভেবেছে। যেহেতু ভুলটা ওর, তাই ভুলের মাসুলটাও তো ওকেই গুনতে হবে ভেবে ঐশী ব্রিজের দিকে আরেকটু ঝুঁকে গেল। নিচে বয়ে চলেছে নদীর ধারা, যেখানে থেকে পড়লে সাথে সাথে নদীর স্রোতটা ভাসিয়ে নিয়ে যাবে চিরতরে। ঐশী এক দৃষ্টি তাকিয়ে আছে সেখানে। এই মেয়ে, ব্রিজে এতটা কাছে গিয়ে দাঁড়িয়েছ কেন? আর একটু ঝুঁকলে তো পড়ে যাবে। জীবনের মায়া নেই নাকি? কথাটা শুনেই ঐশী অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 27 বা 28 হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গালে খোঁচা খোঁচা দাড়ি, একটা হাফ হোয়াইট শার্ট, একটা ব্লু জিন্স প্যান্ট, পায়ে কেস, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, গলায় একটা লকেট, একটা অক্ষর টাইপের কিছু রয়েছে যেটা বোঝা যাচ্ছে না ভালো করে। দেখে উচ্চবংশীয় মনে হয়, বাট ঐশী চিনে বলে মনে হচ্ছে না। ইনফ্যাক্ট কখনোই দেখেছে বলে মনে হয় না। তাহলে ছেলেটা কি কথাগুলো ওকে বলছে, নাকি অন্য কাউকে? ঐশী এবার নিজের চারপাশে দেখে নিল। ছেলেটা তখন বলে উঠল, এই যে ম্যাডাম, এদিকে ওদিকে কি দেখছেন? কথাটা আমি আপনাকে বলছি। ঐশী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তারপর হাত দিয়ে নিজের দিকে ইঙ্গিত করে বলল, আমাকে বলছিলেন? আপনি ছাড়া তো এখানে আর কাউকেই দেখতে পাচ্ছি না যে সুইসাইড করতে এসে, তাহলে কথাটা আপনাকে বলছি। ঐশী
আচ্ছায়নিত কণ্ঠে বলল, সুইসাইড করতে এসেছেন মানে আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় প্রেমে ছ্যাঁকা খেয়েছেন, তাই চলে এসেছেন সুইসাইড করতে। আপনাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের আমি মাঝে মাঝে বুঝতে পারি না, একটু কিছু হলেই সুইসাইড রাস্তা বেছে নেন কেন? নিজের ভিতরে লড়ে বেঁচে থাকার সামর্থ্য নেই নাকি? সব সময় কেন অন্যের জন্য বাঁচতে হবে? নিজের জন্য কি বাঁচা যায় না? একবার নিজের বাবা মায়ের কথাটা তো চিন্তা করতেন। আপনি না থাকলে তাদের ওপর দিয়ে কী প্রভাব পড়বে বুঝেন সেসব? বয়ফ্রেন্ড কি বলেছে কি বলে নাই, চলে এলো মরার জন্য। আপনি মরলে না যায়, ক্ষতি হওয়ার আপনারই হবে, অন্যের কিছু হবে না। অদ্ভুত মানুষ সব। এতক্ষণে ঐশী লোকটার কথা শুনে রেগে আগুন হয়েছে। একে তো নিজের মনে নিজের কাহিনী বানিয়ে নিয়েছে, তার ওপর এক্সট্রা জ্ঞান দিচ্ছে। আর ঐশী পছন্দ নয় যে কেউ ওকে জ্ঞান দিক। ঐশী লোকটাকে দিকে তেড়ে গিয়ে বলল, আপনার কাছে কেউ জ্ঞান নিতে চেয়েছে যে দিচ্ছেন? অদ্ভুত মানুষ তো আপনি। কোথাও চিনি বা জানি না চলে এসেছেন গায়ে পড়ে কথা বলতে। আমি সুইসাইড করি না, জাহান্নামে যাই, সেটা আমার ব্যাপার, আপনার কি? আপনাকে কে ডেকেছে পাগল একটা? পাগল মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি সুইসাইড করতেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, সেটা ভালো হতো বলছেন? ঐশীর মাথাটা এমনিতে গরম হয়ে আছে, আর এই ছেলেটার কথা শুনে আরও বিরক্ত লাগছে। ঐশী বুঝে গেল এই পাগলের সাথে কথা বলা মানে নিজের মাথায় নিজে বাড়ি মারা। তাই ঐশী হন করে গাড়িতে গিয়ে বসলো আর গাড়ি স্টার্ট দিয়ে চলেও গেল। ঐশীর ব্যবহারে ছেলেটা হাঁ করে তাকিয়ে থাকলো। কারো ভালো করতে গেলেও যে এত কথা শুনতে হয় জানা ছিল না তার। কোথায় ও মোটিভেশনাল ভাষণ দিয়ে ওকে সুইসাইডের হাত থেকে বাঁচালো, ওকে একটা ধন্যবাদ দিবে তা না করে খারাপ ব্যবহার করলো। ছেলেটা রেগে বলল, ধ্যাত, আর কারো হেল্প করব না জীবনে। দিন দিন মানুষগুলো সব অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। শান রুমে এসে দেখল সোহা মুখের ওপর একটা বই দিয়ে ঘুমিয়ে গেছে। সম্ভবত বইটা পড়তে পড়তেই ঘুমিয়েছে। ভাবতে শানের মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা এমনিতেই শুধু হাতের পায়ে বড় হয়েছে, কিন্তু মনটা একদম সেরকম রয়ে গেছে যেই দিন শান সোহাকে প্রথম দেখেছিল, ছোট্ট একটা পুতুলের মতো বাচ্চা মেয়েকে। এতটা ভয় পেয়েছিল মেয়েটা সেই দিন যে ভাবলেই এখনও হাসি পায়। শান সোহার কাছে গিয়ে সোহার মুখের ওপর থেকে বইটা সরালো। নিমাই চট্টোপাধ্যায় মেম সাহেবের উপন্যাসটা পড়ছে। একটা বাচ্চা মেয়েটা নাকি প্রেমের উপন্যাস পড়ছে, ভাবা যায়? যে প্রেমে পও বুঝে না সে সব উপন্যাস পড়ছে। শান একটা দীর্ঘশ্বাস ফেলে বইটা পাশে রেখে দিল। সোহার পাশে বসে বিছানায় হেলান দিয়ে এক গালে হাত রেখে সোহাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু চুল মুখে এসে পড়েছে। শান আলতো হাতে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে সারা মুখ জুড়ে। শান আস্তে করে ওর এক আঙ্গুল দিয়ে সোহার ঠোঁটে স্লাইড করতে সোহা একটু নড়ে চড়ে উঠল। শান তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। উফ, কারো ঘুমন্ত চেহারা এত মায়া থাকে, এত মিষ্টি লাগে। সোহা তার উৎকৃষ্ট প্রমাণ। মনে হয় সারা জীবন দেখে যায়, দেখার ঘোর না কাটে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে দেখল বড্ড দেরি হয়ে গেছে। ওকে এখনই বেরোতে হবে, না হলে এমনিতে দেরি হয়েছে, সেখানে গিয়ে ফিরতে ফিরতে আরও লেট হয়ে যাবে। তাই শান সোহাকে ডাকতে থাকলো, এই সোহা উঠো, সোহা উঠো না প্লিজ। এই মেয়ে। শান সোহার গালে হাত রেখে ডাকতে লাগলো। তখনই সোহা ঘুমের মধ্যে বলে উঠল, উফ মা যাও,
তো ভালো লাগছে না, ঘুমাবো। আরে আমি তোমার মা না, তোমার বর। উঠো তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে। ধুর, নিজেরটা নিজে যাও না মা, আমাকে কেন বিরক্ত করছো? এমনি তো ওই বাড়িতে রাক্ষস একটা জন্য ঘুমাতে পারি না শান্তিতে, এখন তুমিও বিরক্ত করছো? কথাটা শুনেই শানের প্রচণ্ড রাগ হলো। হোয়াট? আমি রাক্ষস? আমি এমন কি করেছি তোমার সাথে? বাট রাক্ষস কেমন হয় এখন তুমি বুঝবে। কথাটা বলেই সোহাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে শাওয়ারটা অন করে দিল। হঠাৎ ঠান্ডা পানির ছোঁয়া লাগায় আমি এক চিৎকার মেরে ঘুম থেকে উঠে গেলাম। চারদিকে একবার তাকিয়ে দেখলাম এটা আমার ওয়াশরুম, কিন্তু আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম, তাহলে ওয়াশরুমে এলাম কি করে? ঘটনার আকস্মিকতায় আমি পুরা বাকরুদ্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটতেই দেখতে পেলাম শান আমার সামনে দাঁড়িয়ে। আমি ওনার দিকে সরু চোখে তাকিয়ে চিৎকার করে বললাম, আমি ওয়াশরুমে এলাম কি করে? আর আপনি বা এখানে কেন? আপনি করেছেন না এটা? শান নিজের দুই পকেটে হাত দিয়ে বলল, হ্যাঁ করেছি। কি যেন বলছিলে? আমি রাক্ষস তাই না? আমার জন্য তুমি ঘুমাতে পারো না, আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো? আমি নিজের মনে বললাম। হায় হায়, এই সত্যি কথাগুলো আমি আবার কখন বললাম? নাকি উনি নিজেই মন করা কাহিনী বানাচ্ছে? আমি একটু হাসার চেষ্টা করে বললাম, কই আমি কখন বলছি এসব? মিথ্যা বলছেন কেন আপনি? আমি মিথ্যা বলছি? এইমাত্র তুমি বলছো সব ঘুমের ঘোরে। ভালো হয়েছে ঘুমের মধ্যে ছিলে, না হলে তো আমার সম্পর্কে তোমার এই মহান ধারণাগুলো জানতে পারতাম না আমি। আজকে ইচ্ছে তোমার। শান আমার দিকে এগিয়ে আসলো আর আমি আমার চোখ বন্ধ করে নিলাম।